সম্মানিত দর্শক, বর্তমান সময়ে আমরা একটি ভিডিও ভাইরাল দেখতেছিলাম যে একটি সালিশে মুফতি হানজালা বিএনপির নাকি কোন সদস্যকে এইভাবে বলেছেন যে তাকে খেয়ে দেওয়া হবে। কিন্তু আসলে চলুন আমরা ভিডিও চিত্রে নিজে দেখব আসলে বাস্তবতা কি, মুফতি হানজালা সাহেব কি বলেছেন তার নিজের মুখে আমরা বক্তব্যটি শুনব। আমার একটি ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সব সাংবাদিকরা আমাকে ফোন দিচ্ছে, যে এখনো সাংবাদিকরা আমাকে ফোন দিয়ে যাচ্ছে, শুধু ব্যাখ্যা চাচ্ছে। কোথায় আজ থেকে 1-1.5 মাস আগে একটি বিচার করেছিলাম, সেই বিচারে সর্বোচ্চ সুষ্ঠু সমাধান করেছি। কারণ তারা আমাকে ছাড়া বলছে যে আপনি না থাকলে এই বিচার আমরা বসবো না, মানবো না। ঘুরতে ঘুরতে তারপরে বসেছি। এখন আপনি আমাকে বলেন, অনেকে এই বিষয়টাকে পুরা গোলাটা বানিয়ে দেখলাম জাতীয় চ্যানেলে নিউজও হচ্ছে। তো এই কথার যেহেতু কথা বলছি, কথাটি বলে দেই তাহলে ভালো হবে। আমি সেই বিচারে বসেছিলাম, কারণ এই দেশের সবাই জানে হানজালার বিচারে কোনো ধরনের অনিয়ম হওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যেই বিচারে বসবো, সেই বিচারে যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় লোক হোক, হানজালা যেই বিচারে বসে বিচার করে, সেই বিচারে বসে দুর্নীতি করার সাহস এই শিবচরের মাটিতে কারো নাই। আমি সেই জায়গায় বসে এক পক্ষের কথা শুনছি, বারবার আরেক পক্ষ শুধু হাত ঢুকায় কথা বলে। তো যদি আমি বলছি যদি আপনারাই সমাধান করতে পারেন, তাহলে আমার পিছনে 10-15 দিন 20 দিন ঘুরে আমাকে জোর করে কেন এই বিচারে আনছেন? তাহলে আপনারাই সমাধান করেন। এটা বলে আমি চলেও যাইতে নিছি, আমি চলে যাই, আমার দরকার নাই এই বিচার করা। না, আমরা আপনারা ছাড়া এই বিচার মানবো না। সুন্দর সমাধান হয়েছে বিচারের মধ্যে। যখন বারবার কাউন্টার দিচ্ছে আমাকে রেখে, আমি একজন এমপি, আমি মনে করি না যে সব সম্মানী ব্যক্তি, বিষয়টা এরকম না, কিন্তু আমি তো এলাকার একজন জনপ্রতিনিধি। আমি যখন একটা বিচারে বসবো, তখন তো আশেপাশে যারা কথা বলবে, আমি বাক স্বাধীনতা দিয়েছি। তার মানে তো এটা না যে আমার পাশে বসে বসে আমি চুপ করে আছি, আপনি পাশের থেকে বসে কাউন্টার দিবেন। বিষয়টা কি এরকম? সেটা আমার জায়গায় যেই হইতো সেই তাকে এই বিষয়টা বলে থামিয়ে দিত। তো ওখানে 30-40 সেকেন্ড হয়তো আমি একটু রাগ করেছিলাম যে আমাকে এনে এখানে বসিয়ে আপনারাই যদি কথা বলে সব করেন, তাহলে আমাকে আনলেন কেন? ওই রাগারাগি করতে গিয়ে দেখলাম ওই কে যেন ওখান থেকে 30-40 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে সেটাকে ছাড়ছে। এটা এখন পুরা বাংলাদেশের এখন জাতীয় নিউজ হয়ে গেছে। তারপরে আমাদের কোনো আপত্তি নাই, হকের বেলায় কথা বলতে হলে হানজালার এইভাবে কথা বলে যাও। এটা কোনো এরকম বিষয় না যে ক্ষমা চেতে হবে, মাপ চেয়ে। এটাকে এখন নিয়ে দলীয় বিচারে বসলে আমার বিচারে কোনো দলীয় বিষয় থাকে না। জাতীয় নিউজগুলোতে দেখলাম অনেকে দলীয় ট্যাগ লাগিয়ে দিচ্ছে এটার ভিতরে। এটা একটা ভুল নিউজ তারা করেছে। আমার বিচারে বসলে যেই দলেরই হোক, আমার বিচারে কোনো দলীয়, আমি নিজেও কোনো দলীয় বিষয় বিচারে বসি না। এজন্য যারা উদ্দেশ্যমূলক আমাদেরকে ছোট করার জন্য। সম্মানিত দর্শক, আমরা সেই মুফতি হানজালা সাহেবের মুখ থেকে শুনতে পেলাম এবং তিনি কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, যেই বিষয়গুলো অত্যন্ত জরুরি। প্রত্যেকটা পয়েন্টকে আমাদেরকে পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কারভাবে বুঝতেও হবে ব্যাখ্যা সহকারে। তবে তিনি বলছেন, কেন আমি উত্তেজিত হয়েছিলাম? আমি সালিশে গিয়েছিলাম মানুষের মধ্যে ন্যায় ভিত্তিক সমাধান করার উদ্দেশ্যে। সেখানে এক পক্ষের কথা শুনছিলাম, কিন্তু বারবার অপর পক্ষ থেকে যখন মাঝখানে আমাকে কাউন্টার দিচ্ছিল এবং পরিবেশ বিঘ্নিত ঘটাচ্ছিল, তখন আমি প্রশ্ন করেছি, যদি আমাকে এভাবে বিচারক পরিচালনা করার জন্য বলা হয় এবং আপনারা বারবার কাউন্টার দেন, তাহলে আমাকে ডাকার এখানে উদ্দেশ্য থাকলো কোথায়? এবং তিনি মুফতি হানজালা আরও বলেন, আমাকে কেন ডাকা হয়েছিল? আমি নিজে গিয়ে সালিশ বসাইনি, বরঞ্চ উপস্থিত উভয় পক্ষ এবং এলাকার মানুষ বলেছেন, আপনি ছাড়া আমাদের বিচার হবে না, আপনি এসে বিষয়টি সমাধান করেন। এই বিশ্বাসের জায়গা থেকেই আমি সময় দিয়েছি এবং সুষ্ঠু সমাধানের জন্য চেষ্টা করেছেন, দাবি করেছেন বাস্তবতার আলোকে মুফতি হানজালা। তবে এবং তিনি আরও বলেন, আমি কি ন্যায় বিচার করতে গিয়েছিলাম? আলহামদুলিল্লাহ, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ন্যায় ভিত্তিক বিচার করতে। আমার বিশ্বাস, যেখানে আমি সালিশে বসি সেখানে দুর্নীতি, পক্ষপাতিত্ব বা অন্যায়ের সাহস কারো থাকার কথা নয়, বিশেষ করে আমার মহল্লাবাসীর। এটা আমার এলাকার মানুষ ভালো করেই জানে। মুফতি হানজালা সাহেব আরও বললেন, যেটা আমরা ভিডিও চিত্রে দেখলাম বা শুনলাম, ঘটনাটি আসলে কতটুকু ছিল, এইটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। পুরো সালিশ বৈঠক দীর্ঘ সময় ধরে চলতেছিল এবং চলছে। সেই দীর্ঘ সময়ের মধ্য হতে মাত্র 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি কিছুটা উত্তেজিত হয়েছিলাম বটে, হতেও পারে। আর
আমার এই জায়গায় অন্য কেউ হলে হয়তো আরও বেশি উত্তেজিত প্রতিক্রিয়া দেখাতে পারতেন অথবা মসজিদ ছেড়ে উঠে চলেও যেতে পারতেন, কিন্তু আমি তেমন মাত্রা অতিরিক্ত বেশি কিছু করিও নি এবং আমি মসজিদ ছেড়ে চলেও যাইনি। এরপরে কি হয়েছে, দুঃখের বিষয় কিছু দুষ্ট দুষ্কৃতী এবং কিছু হলুদ মিডিয়া সাংবাদিকতা করার মাধ্যমে পুরো ঘটনা না দেখিয়ে শুধু ওই 30 থেকে 40 সেকেন্ডের অংশটুকু ছড়িয়ে দিয়েছে। এর ফলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এবং বিষয়টিকে অন্যদিকে নেওয়ার চেষ্টা চলতেছে এবং তারা করতেছে। কিন্তু আমি আশাবাদী, মুফতি হানজালা সাহেব বলতেছিলেন, আমি আশাবাদী যে জনসম্মুখীন যারা রয়েছেন বিচক্ষণ ব্যক্তিগণ অবশ্যই বিষয়গুলো ন্যায়ভিত্তিকভাবে দেখবেন এবং আমার পুরো বক্তব্যটি শুনবেন। শুধু তাদের 30-40 সেকেন্ডের বিষয়টি তারা নজরে নিয়ে বাক বিচার করবেন না। রাজনৈতিকভাবে উস্কানি দেওয়ার অভিযোগ, শুধু তাই না, কেউ কেউ এই ঘটনাকে ব্যবহার করে বিশেষ করে বিএনপি সহ বিভিন্ন মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেছেন মুফতি হানজালা। কিন্তু তিনি বলেন, আমার বক্তব্য পরিষ্কার, আমি ব্যক্তি দল গোষ্ঠী দেখে কথা বলি না, আমি ন্যায়ের পক্ষে কথা বলার চেষ্টা করি। এখন আরেকটি বিষয় হলো আমার অবস্থান কি। আমি বলেছি এবং বলি, হককে হক বলবো, বাতিলকে বাতিল বলবো, অন্যায়কে অন্যায় বলবো। এতে কে খুশি হলো বা কে কষ্ট পেল সেটাকে দেখার বিষয় আমার নয় এবং আমি সেটাকে পরোয়াও করি না। এবং তিনি বলতে চেয়েছেন, শেষ কথা আমার আহ্বান, কোনো ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টি শুনুন, প্রেক্ষাপট দেখুন এবং যাচাই করুন। সমালোচনা থাকলে হোক তথ্যভিত্তিক আর বিচার হোক ন্যায়ভিত্তিক। আল্লাহ আমাদের সবাইকে এই স্বচ্ছ কথাগুলো বুঝা এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন এবং মুসলিমদের মাঝে আল্লাহ তাআলা ঐক্য গড়ার তৌফিক দান করেন এবং চিরকালের মুনাফিকদেরকে আল্লাহ তাআলা জাতির সামনে চিহ্নিত করে হককে আল্লাহ তাআলা বিজয় দান করেন, বাতিলকে আল্লাহ তাআলা খতম করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।